সুপ্রিয় দর্শক, আজকে আমরা মূলত বাংলাদেশ মিয়ানমার বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম একটা আলোচিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হয়েছি। আজকের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি মানবিক করিডোর নাকি যুদ্ধের দামামা, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নিরাপত্তা এবং মিয়ানমারের যে গৃহযুদ্ধ সে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে আমরা মূলত এখানে আলোচনা করব যে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত অন্যতম একটা বিষয় যে মানবিক করিডোর, সে বিষয়টা আসলে বাংলাদেশের নিরাপত্তার জন্য কতটা হুমকি এবং আরাকান আর্মি কর্তৃক মিয়ানমারের যে বর্তমানে গৃহযুদ্ধ, বর্তমান যে সেনাবাহিনীর সাথে সেই বিষয়টা আসলে এই দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যে ধরনের নিরাপত্তা এবং উত্তেজনা বিরাজ করছে সে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তো এই করিডোর ইস্যুতে বাংলাদেশে একটা তীব্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের এই বিষয়ে তারা ব্যাখ্যা দিয়েছে, যেমন বিবিসি বাংলা নিউজ করেছে, গৃহযুদ্ধের মধ্যে থাকা মিয়ানমার রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নিয়ে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে বলে সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ইসলাম তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলামী বাংলাদেশ, এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এবং তাদের নেতারা। দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ নিরাপত্তার সাথে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে অন্তর্বর্তী সরকার কিসের ভিত্তিতে এবং কোন প্রক্রিয়ায় মানবিক করিডোর প্রদানের সিদ্ধান্ত নিচ্ছে সে প্রশ্ন অনেক বিশ্লেষক এবং অনেক ব্যক্তি সেটা তুলেছেন। এ প্রসঙ্গে বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এ ধরনের সিদ্ধান্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। পরবর্তীতে আমরা দেখি মিয়ানমারের এই যে বিষয়টা নিয়ে এবং মানবিক করিডোর নিয়ে যিনি এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, তিনি এই প্রসঙ্গে বলেন, আমরা মিয়ানমারের মাটিতে ঢুকবো না, যতটুকু সহায়তা দেওয়ার বাংলাদেশের ভিতরে থেকে দেওয়া হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের অফিস থেকে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান। এছাড়াও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে এ ধরনের যে সিদ্ধান্ত বা এ ধরনের যে হুমকি রয়েছে সে বিষয়ে তিনি বলেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত তারা নেবে না। এখন আমরা একটু জানবো মানবিক করিডোরটা আসলে কি, আসলে এটা কেন এখন সবচেয়ে আলোচিত বিষয়ে দাঁড়িয়েছে। হিউম্যানিটেরিয়ান করিডোর সংস্থার মতে মানবিক করিডোর বলতে তারা মেনশন করেছেন যে বেসড অন দ্য উইলিংনেস টু হেল্প মিলিয়নস অফ রিফিউজি হু আর ফিলিং ওয়ার এভরিডে, দ্য হিউম্যানিটেরিয়ান করিডোর আর বেসড অন দ্য ইনিশিয়েটিভ অফ দ্য সিভিল সোসাইটি and representative and original example of sponsorship for potential beneficiaries of international protection and vulnerable group। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু যুদ্ধ এবং সংঘর্ষ লেগে রয়েছে। এই মানবিক করিডোরটা মূলত সুশীল সমাজ এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এক ধরনের একটা সিদ্ধান্ত এবং এক ধরনের একটা চুক্তি, যাতে যারা ভার্নারেবল গ্রুপ রয়েছে অর্থাৎ যারা যুদ্ধ বিধ্বস্ত বা কোনো সমস্যায় যারা নিপতিত রয়েছে এবং তাদেরকে ত্রাণ সহায়তা এবং তাদের জীবন অর্থাৎ বেসিক নিডস মেটানোর জন্য যে ধরনের সহায়তা প্রদান করা হয় উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে অর্থাৎ কনফ্লিক্টিং পার্টির সম্মতির ভিত্তিতে যদি যে ধরনের সহায়তা দেওয়া হয় সেটা কিন্তু একটা তৃতীয় পক্ষের মাধ্যমে এটা প্রদান করাটাই মূলত মানবিক করিডোর হিসাবে বিবেচিত। The humanitarian corridors are a safe and legal program of transfer integration of in Europe of vulnerable refugees such as minor disabled people, person with serious illness, single parents with minor children, person with mental disorder and elderly people। অর্থাৎ এই হিউম্যান করিডোরের মধ্যে যে সকল ব্যক্তিবর্গ এটার সাথে সম্পর্কিত হতে পারে তার মধ্যে রয়েছে নিগোষ্ঠী হতে পারে, অর্থাৎ যারা হচ্ছে ডিসেবল পিপল হতে পারে, যারা খুবই গুরুতর অসুস্থ হতে পারে, এবং যে কিছু মানুষ যারা হচ্ছে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে সকল পিতামাতা হতে পারে, এবং যারা হচ্ছে মানসিক কোনো সমস্যা আছে ধরনের এবং বয়স্ক ব্যক্তিদের মূলত এই হিউম্যান করিডোরের আওতায় তারা পড়ে থাকেন।
The humanitarian corridors case study of the human corridor project based on memorandum of understanding or protocol signed with public authority in charge, the community of Santiago and other organizations in Italy and France. অর্থাৎ এটা বিভিন্ন দেশে এই ধরনের হিউম্যান করিডোর হয়ে থাকে, সেটা মূলত এমওইউ যেটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা একটা চুক্তির মাধ্যমে বা প্রোটোকলের মাধ্যমে এটা নির্ধারিত হয়, যেমন এটা ইতালি এবং ফ্রান্সে পরিলক্ষিত হয়। পরবর্তীতে আমরা দেখব যে হাউ হিউম্যানিটেরিয়ান করিডোরস ওয়ার্কস টু হেল্প পিপল ইন কনফ্লিক্ট জোন, অর্থাৎ যে সকল সংঘর্ষ এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে হিউম্যানিটেরিয়ান করিডোর কীভাবে মানুষকে সহায়তা করে সে বিষয়ে আইসিআরসি তথা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের মতে তারা এখানে উল্লেখ করেছেন যে হোয়াট হ্যাপেন্স টু সিভিলিয়ান হু ওয়ান্ট টু লিভ কনফ্লিক্ট জোনস বাট ক্যান ডু সো, অর্থাৎ যে সকল এলাকায় যুদ্ধ এবং সংঘর্ষ বিদ্যমান রয়েছে সেখানে কিছু লোক যদি সেখান থেকে ত্যাগ করতে চায় তাহলে তাদের জন্য কিন্তু করতে পারছে না, তাহলে তারা কি করবে? One way is through a humanitarian corridor which are sometimes called humanitarian safe passage, অর্থাৎ এই মানবিক করিডোরটাকে কিন্তু মূলত মানবিক একটা সহায়তাও বলা হয়ে থাকে, অর্থাৎ হিউম্যানিটেরিয়ান সেফ প্যাসেজও বলা হয়ে থাকে। পরবর্তীতে আমরা দেখব যে এটা কিন্তু শুধুমাত্র এই দক্ষিণ এশিয়া নয়, এটা বিশ্বের বিভিন্ন স্থানে এ ধরনের সমস্যা পরিলক্ষিত হচ্ছে, যেমন ফ্রম ইউক্রেন টু সিরিয়া দ্য আইসিআরসি has been involved in safe passage operation to help people trapped in hostilities or to get access to victims of armed conflict. সরি, মূলত আমরা যদি এখানে দেখি যে এই আইসিআরসি এই সকল ব্যক্তিদের একদম ইউক্রেন থেকে শুরু করে সিরিয়া তারা কিন্তু সহায়তা করছে, এবং যে সকল ব্যক্তিরা ওই যুদ্ধবিধ্বস্ত এলাকায় তারা আটকে পড়ে আছে তাদেরকে সহায়তা করে। আমরা পরবর্তীতে দেখব শুধু আইসিআরসি নয়, আন্তর্জাতিক অন্যান্য সংস্থায় নিয়ে কাজ করে, যেমন ইউনাইটেড নেশনসও কাজ করে। মানবিক করিডোর কি, আইসিআরসি এ সম্পর্কে আরও একটু বিস্তারিত আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে humanitarian corridors or safe passages are essentially agreements between parties to the armed conflict to allow for safe passage for a limited time in a specific geographical area. They can allow civilians to leave, humanitarian assistance to come in, or allow for the evacuation of wounded, sick or dead. এই সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা তুলে ধরেছেন, যে সংঘর্ষ যেখানে হয় সেখানে মূলত যে সকল কনফ্লিক্টিং পার্টিগুলো রয়েছে তাদের মধ্যে একটা ঐক্যমত্যের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের জন্য এই চুক্তিটা করা হয় এবং এই মানবিক করিডোরটা প্রদান করা হয়, যেখানে যে বেসামরিক যারা রয়েছে তাদেরকে ত্যাগ করার জন্য ওই যুদ্ধবিধ্বস্ত স্থান ত্যাগ করার জন্য তাই সহায়তা দেওয়া হয়, এবং এই সকল মানবিক সহায়তা মূলত তাদেরকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়, এবং যারা এর মধ্যে আহত হয়েছে, অসুস্থ রয়েছে, নিহত হয়েছে তাদেরকে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণ উপায়ে স্থানান্তরিত করা হয়। এটা আমরা একটু সংক্ষেপে যদি আমরা দেখি তাহলে এখানে আইসিআরসির আরও কয়েকটা বিষয় তারা তুলে ধরেছেন, যেমন ডিউ টু দেয়ার লিমিটেশনস ইন স্কোপ হিউম্যানিটেরিয়ান করিডোরস আর নট ইন আইডিয়াল সলিউশন, অর্থাৎ হিউম্যানিটেরিয়ান করিডোরটা কিন্তু বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার কারণে এটা কিন্তু একটা যৌক্তিক একটা সমাধান নয়। তারপরেও crucial is civilians whether there is a safe passage agreement or not must be protected from the effects of hostilities, must be allowed to evacuate from a besieged area, and humanitarian organizations must be able to work wherever necessary to provide protection and assistance to people affected by the armed conflict. অর্থাৎ আর্মড কনফ্লিক্টে যে ধরনের বিষয়গুলো এখানে রয়েছে এবং অবরুদ্ধ অঞ্চলে আসলে যে সকল ব্যক্তিবর্গ সেই স্থানগুলোতে বেসামরিক যারা নাগরিক রয়েছে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য মূলত এই হিউম্যানিটেরিয়ান করিডোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটা কাজ করে। রাখাইনে মানবিক করিডোর যে কারণে বাংলাদেশে বর্তমানে বিতর্কিত এবং সমালোচিত সেটা যদি আমরা একটু জানি তাহলে আমরা দেখব যে banglanews24.com একটা প্রতিবেদন অনুযায়ী আমরা দেখি, সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য যে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সম্মতি দেওয়া হয়েছে এমন খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর তা রাজনৈতিক অঙ্গনেও বিতর্ক সৃষ্টি করেছে, যেটা আমরা একটু আগে উল্লেখ করেছি। এবং এই করিডোর দিলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে কিনা
এটা নিয়ে আসলে বাংলাদেশে কী ধরনের হুমকি বা কী ধরনের সুবিধা আছে সে নিয়ে সর্বত্র জল্পনা কল্পনা আলোচনা সমালোচনা রয়েছে। জানা গেছে রাখাইনে ত্রাণ পাঠানোর জন্য মানবিক করিডোর দিতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছিল জাতিসংঘ। সংস্থাটির এই প্রস্তাবে সম্মতিও দিয়েছে বাংলাদেশ, তবে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। যদিও শর্তগুলো তিনি খোলাসা করেননি। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তবে জাতিসংঘ চাইলে ত্রাণ সরবরাহ লজিস্টিক সহায়তা দিতে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। করিডোর নিয়ে যে ধরনের শর্ত আমরা শুনছি বা দেখা যাচ্ছে সেগুলো আমরা সংক্ষেপে তুলে ধরছি। রাখাইনে অবস্থানরত নাগরিকরা খাদ্য ও ওষুধ সংকটে ভুগছে, এটা আমরা জানি। সে কারণে রাখাইনে মানবিক বিপর্যয় ঠেকাতেই করিডোরের প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। তবে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত জাতিসংঘে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাখাইনে সহায়ক পরিবেশ তৈরি করা, সবার জন্য সমানভাবে ত্রাণ বিতরণ, শর্তহীন ত্রাণ বিতরণ। এসব শর্ত না মানলে মানবিক করিডোর দিতে রাজি নয় বাংলাদেশ। পরবর্তীতে আমরা দেখব কোন পথে করিডোর যাচ্ছে, অর্থাৎ এই মানবিক করিডোরের বিষয়টা আসলে কোন দিকে এগোচ্ছে। আমরা সে বিষয়ে যদি দেখি তাহলে আমরা দেখব যে মিয়ানমারের সঙ্গে কোন পথে করিডোর হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। স্থল ও নৌ উভয় পথে করিডোর হতে পারে, যেহেতু স্থল এবং নৌ উভয় পথে তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। এছাড়াও মিয়ানমারের ঘুমদুম সীমান্ত দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সড়ক যোগাযোগ রয়েছে। খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে। এ পথেও করিডোর দিয়ে রাখাইন রাজ্যে ত্রাণ সামগ্রী পাঠানো সম্ভব। তবে রাখাইনে কোন পথে মানবিক সহায়তা যাবে সেটা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। করিডোর বাস্তবায়নে একটা জটিলতা রয়েছে, সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব জাতিসংঘের পক্ষ থেকে করিডোর দেওয়ার প্রস্তাব থাকলেও তা নিয়ে জটিলতা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন খুব সহজেই এই করিডোর বাস্তবায়ন সম্ভব নয়, কেননা এই করিডোরের জন্য মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি উভয় পক্ষের সম্মতি প্রয়োজন, যেটা আমি শুরুতেই করিডোরের সংজ্ঞায় বলেছি। এক পক্ষ রাজি না থাকলে এই করিডোর বাস্তবায়ন সম্ভব নয়। এখন উভয় পক্ষ রাজি হবে কিনা সেটা কেউই নিশ্চিত নয়। এটা আলোচনার মধ্যেই কিন্তু সমস্যার সমাধান করতে হবে এবং এই সিদ্ধান্তে পৌঁছতে হবে যে এটা কীভাবে সম্ভব, বাস্তবায়ন সম্ভব। হিউম্যানিটেরিয়ান ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স নিয়ে জাতিসংঘের একটা রেজুলেশন রয়েছে। মূলত হিউম্যান করিডোর বা মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের এই করিডোর একটা রেজুলেশনের কারণে কিন্তু এটা 1990 দশকের পরে এটা সবচেয়ে বিভিন্নভাবে আলোচিত আগেও ছিল, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে বা আমরা যদি পাশ্চাত্য যেই সাহিত্য এবং প্রাচ্যের সাহিত্য আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মূলত বিভিন্ন বিষয়ের রেজুলেশন তারা তৈরি করে থাকেন। তো মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের যে প্রস্তাবনা সেটা 48/182 প্রস্তাবনা অনুযায়ী, যা 19 ডিসেম্বর 1992-তে স্বাক্ষরিত হয়। ওটার শিরোনাম ছিল স্ট্রেংথেনিং দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স অফ দ্য ইউনাইটেড নেশনস। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক এটা সম্পাদিত হয়, যেখানে উল্লেখ রয়েছে deeply concerned about the suffering of the victims of disasters and emergency situations, the loss of human lives, the flow of refugees, the mass displacement of people and material destruction। অর্থাৎ কোন কোন প্রেক্ষাপটে এটা করা যাবে সে সম্পর্কে এখানে বলা আছে। এই কার্যবিবরণীতে তথা রেজুলেশনে আরও বলা আছে, mindful of the need to strengthen further and make more effective the collective efforts of the international community, in particular the United Nations system, in providing humanitarian assistance। কোন কোন প্রেক্ষাপটে কিসের ভিত্তিতে এটা দেওয়া হবে সে সম্পর্কে কিন্তু এই রেজুলেশনে বলা আছে। পরবর্তীতে আমরা দেখব যে হিউম্যানিটেরিয়ান অ্যাক্সেস বা অ্যাসিস্ট্যান্স নিয়ে OCHA এর মতামত, অর্থাৎ ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স OCHA তারা উল্লেখ করেছে, during our crisis it is essential that we can reach people in need, that they can access humanitarian assistance and services. Humanitarian access is a principal and negotiated endeavor under General Assembly Resolution 46/182. As I have mentioned earlier,
The Emergency Relief Coordinator arranges for operational organizations to access people in crisis-affected areas and provided them with emergency assistance. This access can be obtained by the established temporary relief coordinators or zone of tranquility and other modalities, but all with agreements of parties concerned. পরবর্তীতে আমরা দেখব হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিয়ে আরও কী ধরনের বিষয় তারা উল্লেখ করেছে। Resolution 46/182 and subsequent resolution have affirmed that the United Nations humanitarian assistance must be provided in accordance with the principle of humanity, neutrality, impartiality, independence. Compliance with this principle have humanitarian gains trust and acceptance, which in turn helps them negotiate with state and non-state actors or entities to reach people in need. If a humanitarian organization is perceived to be aligned with any political and military objective, this can put aid workers' lives at risk and further restrict their access. অর্থাৎ এখানে বিস্তারিত এই রেজলিউশনে বলা আছে আমরা যেটা দেখতে পাচ্ছি। হিউম্যানিটেরিয়ান কোঅর্ডিনেটর সম্পর্কে আরও একটু বিস্তারিত যদি আমরা দেখব তাহলে আমরা দেখব যে টপার ম্যাকডোগাল একজন গবেষক তার একটি লেখায় তিনি তুলে ধরেছেন, তার ওই লেখার শিরোনাম ছিল হোয়াট ইজ হিউম্যানিটেরিয়ান করিডর, পারপাস অ্যান্ড প্রোটোকল অ্যান্ড এক্সপ্লেইন। এটা তিনি তুলে ধরেছেন, যেমন হিউম্যানিটেরিয়ান করিডর ইজ আ জোন অর রোড দ্যাটস essentially demilitarized for designated period of time so that goods, aid, civilian and humanitarian workers can safely pass through the area. এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ হিউম্যানিটেরিয়ান করিডোর হচ্ছে এমন একটা অঞ্চল বা পথ যেখানে এমন একটা অঞ্চল তৈরি করা হবে যেখানে ওটাকে ডিমিলিটারাইজড অর্থাৎ সেখানে অস্ত্রশস্ত্র অর্থাৎ একটা নিরাপদ অঞ্চল গড়ে তোলা হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য, যেখানে বিভিন্ন ধরনের পণ্য, মানবিক সহায়তা, ত্রাণ এবং নাগরিকদের এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদানকারী যে সকল শ্রমিক রয়েছে বা ত্রাণ সহায়তাকারী যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তারা ওই অঞ্চল দিয়ে নিরাপদে যেতে পারবে। According to an article in the Washington Post, the Geneva Conventions, which are 4 international treaties that define the criteria of international humanitarian laws, require nations to allow the rapid and unimpeded passage to relief items, including food and clothing, to people in danger, humanitarian protections for civilians caught in the middle of war. In addition, the United Nations passed Resolution 45/100 in 1990, recognizing the concept of relief corridors for humanitarian, not political military purpose. অর্থাৎ এটা শুধুমাত্র মানবিক সহায়তাকে কেন্দ্র করে, এটা কোনো রাজনৈতিক বা কোনো সামরিক উদ্দেশ্যে নয়। ইতিহাসের পাতায় মানবিক করিডোর আমরা যদি অর্থাৎ এই মানবিক করিডোরটা একটা নতুন বিষয় নয়, সেটা কিন্তু প্রাগৈতিহাসিক কাল থেকে বিভিন্ন সভ্যতায় বিভিন্ন ধরনের প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে বিভিন্ন সময়ে আমরা এটা দেখেছি। এক্সাম্পল অফ হিউম্যানিটেরিয়ান করিডোরস অর্থাৎ ইউনিভার্সিটি অফ সান্তিয়াগোয় প্রকাশিত ডক্টর টপার ম্যাকডোগাল তার একটা আর্টিকেলে তিনি উল্লেখ করেছেন যে কিছু মানবিক করিডোরের বিষয়ে তিনি বলেন যে যেমন প্রথমত তিনি তুলে ধরেন যে দ্য কনসেপ্ট অফ হিউম্যানিটেরিয়ান করিডোর হ্যাজ এক্সিস্টেড ফর ডিকেডস ইভেন ডেটিং ব্যাক টু ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, হ্যাজ সাম অফ দ্য মোস্ট ওয়েল ডকুমেন্টেড এক্সাম্পল। যেটা আমি বলেছি যে এটা শুধুমাত্র আধুনিক সময়ে আলোচিত বিষয় নয়, সেটা পূর্ব আলোচিত বিষয় ছিল। যেমন আমরা এখানে মানবিক করিডোরের কয়েকটা উদাহরণ আমরা তুলে ধরি, যেমন during what was referred to as the Kinder Transport, nearly 10,000 Jewish children were evacuated to the United Kingdom from Nazi control areas between 1938 to 1939. অর্থাৎ 1938 থেকে 1939 সালে নাজি অর্থাৎ নাৎসি বাহিনীর ক্যাম্প থেকে যুক্তরাজ্যে প্রায় 10,000 ইহুদি সন্তানদেরকে সরিয়ে নেওয়া হয়। এটাও কিন্তু মানবিক করিডোরের একটা উদাহরণ। In 1993, during the Bosnia War,
The United Nations created 6 humanitarian corridors in Bosnia-Herzegovina, but Bosnian Serb forces rejected the corridors explicitly. অর্থাৎ আপনারা জানেন বিশ্বের অন্যতম একটা সবচেয়ে নিগৃহীত এবং সমালোচিত এবং অন্যতম, সেখানে অনেক মানবিক হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, সেখানে অনেক সিভিলের উপর অনেক অত্যাচারিত হয়েছে। সেই বসনিয়া যুদ্ধের সময়ে জাতিসংঘ 6টা করিডোর তৈরি করলেও কিন্তু ওই সময়ের বসনিয়া যে সৈন্যবাহিনী সে কিন্তু সেটা মেনে নেয়নি। পরবর্তীতে আমরা দেখব in 2022 Russia was accused of attacking several attempts at humanitarian corridors in Mariupol, Ukraine, trapping at the time approximately 1,20,000 civilians. অর্থাৎ 2022 সালে ইউক্রেনের মারিয়াপোলে কিন্তু হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেখানে 1,20,000-এর মতো বেসামরিক নাগরিক সেখানে আটকে পড়েছিল। There have been several attacks on humanitarian corridors along the Gaza Strip during the Israel-Hamas war. Most recently, the head of the European Commission announced the early 2024 that a maritime humanitarian corridor will open between Cyprus and Gaza in order to bring much needed aid to Palestine. অর্থাৎ আমরা জানি ইসরায়েল প্যালেস্টাইনকে কেন্দ্র করে সেই প্রথম 1917-এর পর থেকে, বিশেষ করে 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তারপরে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে যুদ্ধ চলছে সেটাকে কেন্দ্র করে অনেকগুলো মানবিক করিডোর তৈরি করা হয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে অনেক ধরনের সমস্যা এবং অনেক ধরনের কূটনৈতিক ইনিশিয়েটিভ আমরা দেখছি, এবং সেটা তারা স্থলে আমরা এমনও দেখেছি যে মিশর হয়ে মানবিক করিডোর ছিল। এবং এখানে আরেকটা বিষয় আমরা একটু আগে যেটা মেনশন করলাম, সাইপ্রাস এবং গাজা প্রণালী দিয়ে যাতে প্যালেস্টাইনদের মানবিক সহায়তা দেওয়া যায় সে বিষয়ে কিন্তু ইউরোপিয়ান কমিশন সহ যারা কূটনৈতিক অঙ্গনে এই সমস্যার সমাধান করতে চায় এবং মানবিক সহায়তা নিয়ে কাজ করে তারা কাজ করেছিলেন। মানবিক করিডোর নিয়ে আমরা যে সকল উদাহরণ দিচ্ছি এটার শেষের দিকে, যেমন আরেকটি আমরা দেখতে পাই, যেমন humanitarian corridor help workers deliver food aid to Ethiopians Tigray region, through the route was shut down abruptly due to the renewed fighting. The area has been experiencing conflict since November 2020, when the Ethiopian government commenced military operations in the area against the wishes the Tigray People's Liberation Front. পরবর্তীতে আমরা দেখব যে মানবিক করিডোরের মানবিক করিডোর আমাদের জন্য প্রয়োজন। সুপিয়া হপম্যান তার একটা আর্টিকেল যেটা 2020 সালে প্রকাশিত হয়েছে হিউম্যানিটেরিয়ান করিডোর, তার ওই চ্যাপ্টারে তিনি বলেছেন, দ্য নিড ফর হিউম্যানিটেরিয়ান করিডোরস arises when armed conflict cuts a large number of civilians from accessing basic needs. This may occur incidentally as conflict parties fight without taking the civilian presence into the account. অর্থাৎ তিনি বলছেন যে বেসিক নিড কিন্তু প্রবাহ করার জন্য বা সহায়তা দেওয়ার জন্য সেটা কিন্তু দরকার, কিন্তু যখন যুদ্ধরত বিভিন্ন গ্রুপগুলো তারা যুদ্ধ করে তখন তারা কিন্তু বেসামরিকের বিষয়গুলো তারা মাথায় নেয় না। সেজন্য কিন্তু এই বেসামরিক নাগরিকদের বেসিক যে নিডস অর্থাৎ তাদের মৌলিক চাহিদা মেটানোর জন্য কিন্তু এই মানবিক করিডোর একটা অত্যন্ত আলোচিত বিষয় এবং এটা দরকার। বাট ইট মে অলসো হ্যাপেন deliberately through chase in which armed actors purposely cut off residential areas from water, electricity, food, health care and effectively hold civilian population to ransom. অর্থাৎ এখানে যুদ্ধ যখন শুরু হয় তখন কিন্তু বেসামরিক নাগরিকদের অনেক বিষয় তারা কিন্তু বন্ধ করে দেয়, যেমন পানি, বিদ্যুৎ, খাদ্য, তারপর মেডিকেল সহায়তা অর্থাৎ চিকিৎসা, এবং ইভেন তারা অনেক সময় বেসামরিক নাগরিকদেরকে মুক্তিপণের জন্য তারা কিন্তু বন্দি করে রাখে। পরবর্তীতে আমরা দেখব যে হিউম্যান করিডোরটা আসলে কেন আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। Since the 1990s, most humanitarian corridors have been called for and negotiated under the auspices of the United Nations. একটু আগে আমরা বলেছি যে এটা মূলত এই যে মানবিক করিডোরটা কিন্তু একটা তৃতীয় পক্ষের মাধ্যমে এটা সংগঠিত হয়। ICRC এখানে কাজ করে, জাতিসংঘ কাজ করে, অন্যান্য
আন্তর্জাতিক সংস্থাগুলো এখানে কাজ করতে পারে বা কোনো দেশ কাজ করতে পারে, তবে জাতিসংঘ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেহেতু এটা রেজুলেশন আছে এবং 193টি সদস্য রাষ্ট্র রয়েছে যারা এটার সদস্য, তারাই মূলত এই রেজুলেশনটা নিয়েছে। তারপরে আমরা দেখি হিউম্যানিটেরিয়ান করিডোরস মে বি ক্রিয়েটেড থ্রু নেগোসিয়েশনস উইথ আর্মড অ্যাক্টর্স হু অ্যাগ্রি টু সিজ হস্টিলিটিস within the corridor, but they can also occur spontaneously when civilians collectively seek a path to safety and are helped by other civilian to state authorities in their way. এটা মূলত তার ওই আর্টিকেলে আমরা দেখতে পেয়েছি এবং তিনি মূলত এটা কবিয়াকা এবং প্ল্যান্সনিকারের লেখা 2016 থেকে উদ্ধৃত করেছেন। আমরা এটা একটু সংক্ষেপে বলবো। Humanitarian corridors may fail to achieve their goal and have occasionally been abused by the armed actors as smuggling routes for weapons and other resources. In every case, humanitarian corridors are not neutral, impact-free activities. Their existence changes the makeup of the local war economy, which includes the presence and absence of civilians and, of course, aid. This explains why it is often too difficult to get all stakeholders to agree on humanitarian corridor and why corridors are frequently attacked shortly after opening. Another reason why actors may be reluctant to open humanitarian corridors is that they may also lead to the exposure of war crimes by accompanying UN observers or journalists. মানবিক করিডোর নিয়ে আমরা আলোচনা আমাদের শেষের দিকে। আমরা এই মানবিক করিডোর নিয়ে বৈশ্বিক অভিজ্ঞতা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কেন আসলে নিরাপত্তা বিষয় এবং বর্তমানে মিয়ানমারে যে গৃহযুদ্ধ চলছে সে বিষয়ে আমরা সমকালে একটি প্রকাশিত লেখা জনাব মোশতাক আহমেদ তিনি ওই লেখাটা লিখেছেন, আমরা সে সম্পর্কে একটু আপনাদেরকে জানাবো। মানবিক করিডোর নিয়ে বৈশ্বিক অভিজ্ঞতা কী, সেখানে তিনি বলেছেন যে এই যে মানবিক করিডোরের আলোচনার বিষয়টি যে হঠাৎ এসে গেছে এমন মনে করার কোনো কারণ নেই। গত বছর 11ই নভেম্বর আরাকান আর্মির মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই মানবিক করিডোরের বিষয়টি আলোচিত হয়ে আসছিল। 14ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনা সমূহ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান ও আরাকান আর্মির সঙ্গে সেখানে তিনি বলেন যে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের একটা ধারণা তিনি ওইখানে দিয়েছিলেন। ওই সভাতেই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা এবং মানবিক করিডোর খোলার প্রস্তাবটা রাখেন। পরবর্তীতে 2 মাস পর জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস 2 দিনের সফরে যিনি যখন বাংলাদেশে আসেন এবং তার সফরটি ছিল রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য অন্যতম একটা ইতিবাচক দিক। তিনি যখন আসলেন তখনই বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়। জাতিসংঘ মহাসচিব তার 2 দিনের সফর শেষে 15ই মার্চ এক সংবাদ সম্মেলনে স্পষ্টই বলেছিলেন মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা জোরদার করা জরুরি, যাতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন উপযুক্ত পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি অনুকূল হলে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা চ্যানেল চালু করাও গুরুত্বপূর্ণ হতে পারে, তবে বাংলাদেশকে চ্যানেল বা করিডোর হিসেবে ব্যবহার করতে যথোপযুক্ত অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন, যেটা 16 মার্চ 2025 সমকালে প্রকাশিত হয়েছে। স্নায়ুযুদ্ধ পরবর্তী যুগে যুদ্ধরত অনেক দেশেই বেসামরিক লোকদের কাছে মানবিক সহায়তা প্রদানে মানবিক করিডোর স্থাপন ও ব্যবহার করা হয়েছে। এসবের কোনোটি বিদ্যমান পক্ষগুলোর স্বতঃপ্রণোদিত আলোচনার মাধ্যমে, কোনোটি তৃতীয় পক্ষ বিশেষত জাতিসংঘের মধ্যস্থতা হয়েছে। উদ্দেশ্য যাই থাকুক না কেন, ফল সবসময় খুব একটা ভালো হয়নি বলে তিনি মন্তব্য করেছেন। 2011 সাল থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ সময়েও বিভিন্ন সময় নিরাপদ অঞ্চল, উত্তেজনা কমানোর অঞ্চল
নো ফ্লাই জোন প্রস্তাব বা তৈরি করা হয়েছে, কিন্তু কোনো কিছুই তেমন কাজে লাগেনি, বরং কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। সিরিয়ার বর্তমান পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব এটা একটা প্রকৃষ্ট সব প্রমাণ। বস্তুত বিশ্বজুড়ে যুদ্ধাবস্থার মধ্যে যে সকল জায়গায় মানবিক করিডোর স্থাপন করা হয়েছে সেগুলো শেষ পর্যন্ত শুধু মানবিক করিডোর সীমাবদ্ধ রাখা যায়নি। পরবর্তীতে আমরা দেখব যে মানবিক করিডোর যে কেন বর্তমানে আলোচিত এবং সমালোচিত। অনিবার্যভাবেই সামরিক নানান বিষয় যুক্ত হয়ে পড়েছে এই মানবিক করিডোরকে কেন্দ্র করে। বাংলাদেশের ক্ষেত্রেও যে এমনটি ঘটবে না সে ব্যাপারে আত্মদৃষ্টির অবকাশ নেই, কারণ আরাকান রাজ্যে এ ধরনের করিডোর মিয়ানমার বর্তমান যে সরকার বা যারা ভবিষ্যতে আসবে তারা এটা সহজভাবে মনে করবে বলে মনে হয় না। ভূরাজনৈতিক কারণে এই অঞ্চলে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলির সঙ্গে চীনের দীর্ঘদিনের স্বার্থ সংঘাত, এটা একটা সুবিদিত এবং সবচেয়ে সর্বজন স্বীকৃত। সঙ্গে রয়েছে ভারত এবং রাশিয়ার স্বার্থ। সর্বোপরি রাখাইনে মানবিক সহায়তা করিডোর, সেখানে বেসামরিক নাগরিকদের লাভ হবে কিনা তার নিশ্চয়তা নেই। আমরা জানি আরাকান আর্মির রসদ সরবরাহের অন্যান্য পথ বন্ধ রেখেছে মিয়ানমার জান্তা সরকার। এখন বাংলাদেশ থেকে যাওয়া যে মানবিক সহায়তা তারা নিজেদের বদলে বেসামরিক নাগরিকদের হাতে তুলে দেবে নাকি অন্য কিছু করবে। আবার আরাকান আর্মির হাতেও রোহিঙ্গা নির্যাতিত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে এই জনগোষ্ঠীর আরও 1 লাখ সদস্য প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কথা হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান, বসনিয়া হার্জেগোভিনা, কঙ্গো এবং কিংবা সিরিয়া কোথাও মানবিক করিডোর সফল হয়নি। করিডোর প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। এখন সেটা বাংলাদেশ মিয়ানমারের ক্ষেত্রে কি ম্যাজিক দেখাতে পারে তা বোধগম্য নয়। প্রস্তাব জাতিসংঘ বা যেখান থেকে আসুক না কেন সতর্কতার সঙ্গে এটা বিবেচনা করা প্রয়োজন বলে তিনি মনে করেন। আজকের আলোচনার বিষয় ছিল মানবিক করিডোর। এটা মানবিক করিডোর নাকি যুদ্ধের দামামা? রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নিরাপত্তা এবং মিয়ানমারের গৃহযুদ্ধ। তা আমরা এই মানবিক করিডোর নিয়ে আলোচনা শেষ পর্যায়ে আমরা বলতে পারি যে বাংলাদেশের নিরাপত্তা এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আমাদেরকে এমনভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে এটা আমাদের ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবর্তন বা রোহিঙ্গা রিপাট্রিয়েশন করার ক্ষেত্রে যাতে এটা বাধা হয়ে না দাঁড়ায়, এবং মায়ানমার এবং আন্তর্জাতিক যে সকল শক্তিগুলো রয়েছে তাদের সাথে বোঝাপড়ার মাধ্যমে এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সর্বোপরি বাংলাদেশের জনগণ কী চায়, অর্থাৎ এটা নিয়ে আমরা কোনো গণভোট করতে পারি, আমরা প্লেবিসাইড করতে পারি, যাতে করে মানুষ এই সমস্যার সমাধানের জন্য তারাও পরবর্তীতে এগিয়ে আসে। কারণ এখন সরকার একক সিদ্ধান্তে যদি এটা নিয়ে থাকেন এবং এটা যদি কোনো পরাশক্তি বিশেষ করে পশ্চিমাদের চাপে যদি এটা করে থাকেন তাহলে এটা আমি মনে করি সমীচীন হবে না। আমাদের উচিত হবে দক্ষিণ এশিয়া বা বৈশ্বিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে লক্ষ্য করে এবং রোহিঙ্গাকে প্রত্যাবর্তন যাতে আমরা সুচারুরূপে সম্পন্ন করতে পারি, সর্বোপরি সব দিক দিয়ে বিবেচনা করে আমাদেরকে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে বাংলাদেশের জনগণকে এটার মধ্যে রাজনৈতিক দলগুলোকে এই বিষয়গুলির মধ্যে সম্পৃক্ত করতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তাহলে আমি মনে করি এই মানবিক করিডোর যেমন এটা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, তেমনি রোহিঙ্গা বা বেসামরিক নাগরিকদেরও বিষয়টা আমাদের দেখতে হবে। বাংলাদেশ যাতে করে এই মানবিক করিডোরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়া অন্য কোনো গাজার সৃষ্টি না হয় বা কোনো সিরিয়ার সৃষ্টি না হয় বা বসনিয়া হার্জেগোভিনার মতো কোনো বিষয় এই অঞ্চলে নতুন করে স্নায়ুযুদ্ধ বা নতুন করে সংঘাতের দিকে আমরা ধাবিত না হই, সে বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মানবিক করিডোর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করে আমাদের নেওয়া উচিত। তাহলে আমি মনে করি বাংলাদেশের নিরাপত্তা এবং কৌশলগত যে বিষয়টা সেটা আমরা নিশ্চিত করতে পারবো। মানবিক করিডোরকে কেন্দ্র করে জনগণকে এবং রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।